This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। লন্ডনে মুখ্যমন্ত্রী 6 দিনের সফর ঠাসা কর্মসূচি। গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে কিছুক্ষণ আগেই হিথ্রো বিমানবন্দরে নেমেছেন তিনি। লন্ডনে মুখ্যমন্ত্রীর কি প্রোগ্রাম থাকছে, তার এই সফরে বাংলার জন্য আমরা কি আশা করতে পারি, সবকিছু আমরা আপনাদের জানাবো। মুখ্যমন্ত্রীর বিলেত যাত্রা সব খবর, সব ছবি সবার আগে আপনারা দেখতে পাবেন TV9 বাংলায়। খবর দেবেন অনির্বাণ চৌধুরী আর ছবি দেখাবেন তুষার ঘটক। একসময় ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা। আজও এ শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেসব স্মৃতি। শিক্ষা সংস্কৃতি থেকে ব্যবসা বাণিজ্য, ব্রিটেনের সঙ্গে বরাবরই কলকাতার নিবিড় যোগাযোগ। গত মাসে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে হাজির ছিলেন বিলেতের প্রতিনিধিরা। শিল্প সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বানানো নিয়ে মৌ স্বাক্ষরিত হয়। কৃষি, পরিকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, গবেষণা ও দূষণমুক্ত জ্বালানির ব্যবহারের মতো নানা ক্ষেত্রে তারা বাংলায় কাজ করতে চান বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিনিধিরা। পথ শিশুদের জন্য কলকাতা পুলিশের নবদিশা স্কুলে ফুটবল শেখানো, স্কুল টিচারদের জন্য ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইংরেজি ভাষার প্রশিক্ষণ, সদ্য পাশ করে বেরোনো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে মাইক্রোসফট ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগ। এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের পর গত 1.5 মাসে বাংলা ব্রিটেনের হাতে হাত ধরে চলা অনেকটাই এগিয়েছে। আর শিল্প সম্মেলন যেখানে শেষ হয়েছিল, অনেকটা সেখান থেকেই যেন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর। বিমানে ওঠার আগে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টোরে যান মুখ্যমন্ত্রী। সেখানে রাখা দুর্গা প্রতিমার কপালে পরিয়ে দেন লাল টিপ। যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে। আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে, ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সোমবার 24শে মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মঙ্গলবার 25শে মার্চ রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার 26শে মার্চ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকের দিন ঠিক হয়েছে। বৃহস্পতিবার 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী, অংশ নেবেন আলাপচারিতায়। প্রশাসন, উন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্যে বাংলায় সরকার চালানোর অভিজ্ঞতা অক্সফোর্ডে বলবেন মুখ্যমন্ত্রী। কেলক কলেজের প্রেসিডেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর জনাথন মিশি এবার কলকাতায় শিল্প সম্মেলনে এসেছিলেন। তাঁর আমন্ত্রণেই অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের আয়োজন করা হয়েছে। কেলক কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর ভাষণ অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা করেছে। পরের দিন আগামী শুক্রবার লন্ডন থেকে মুখ্যমন্ত্রী কলকাতা রওনা হবেন বলে ঠিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারী। ঠিকই শুনছেন, থানায় অভিযোগ দায়ের করেছে যুবক, গ্রেপ্তার কিডনি পাচারকারী। জানা গেছে সংসার চালাতে গিয়ে অশোকনগরের এক যুবক দেনায় ডুবেছিলেন। পরবর্তীতে অশোকনগর থানার ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছ থেকে তিনি 60,000 টাকা সুদে ধার নিয়েছিলেন। 60,000 টাকা শোধ করতে পারলেও সুদ বাবদ আরো 60,000 টাকা দাবি করেন ওই বিকাশ ঘোষ। অভিযোগ, টাকা শোধের জন্য শীতল ওই যুবককে কিডনি বিক্রির প্রস্তাব দেয়। চাপে পড়ে ওই যুবক ও তার স্ত্রী শীতলের এই প্রস্তাবে রাজিও হন, সেই মতো কিডনি বিক্রিও হয়। এদিকে কিডনির বিনিময়ে পাওয়া টাকা থেকে শীতল ওই 60,000 টাকা ছাড়াও আরো 2,20,000 টাকা দাবি করে বসে। পরিস্থিতি হাতের বাইরে যেতেই অশোকনগর থানায় শীতলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক। থানায় অভিযোগ দায়ের হতেই কিডনি পাচারকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তর 24 পরগনার হরিপুরের ঘটনায় শোরগোল পড়ে গেছে। অভিযুক্ত বড়সড় কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান করছে পুলিশ। ভেবে দেখুন একবার, ঋণের জালে ফেলে আরো কতজনকে এই ঘটনায় বাধ্য করেছে ওই অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা।
উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করেও আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়েছি। 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না। আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। উনি আমাকে ফোন করে বলে, আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না, তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেব। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে।